শত শত বছর আগের কথা। পোল্যান্ড দেশের এক গ্রামে এক লোহার কামার বাস করত। তার একটি ছেলে ছিল, যার নাম ছিল সাইমন। সে ছিল খুবই সুন্দর এবং আকর্ষণীয় যুবক। বুদ্ধিমানও খুব ছিল, কিন্তু আলসে এবং কাজ পাগল ছিল। সে কোনো কাজ করত না এবং আওয়ারা ঘুরে বেড়াত। পকেট খরচের জন্য তার বাবা যে টাকা দিত, সে তা তৎক্ষণাৎ খরচ করে ফেলত। সাইমনকে সঠিক পথে আনার জন্য তার বাবা অনেকভাবে বোঝালেন, শোনালেন, কিন্তু সে সোজা পথে আসেনি। একদিন বিরক্ত হয়ে তার বাবা তাকে ইউনিফর্ম পরিয়ে একটা তলোয়ার দিয়ে বললেন, যাও এবং বাদশাহর সেনাবাহিনীতে ভর্তি হয়ে যাও। আমি এখন তোমার খরচ সহ্য করতে পারছি না। এই বলে তার বাবা তাকে বাড়ি থেকে বের করে দিলেন। সাইমন বাদশাহর কাছে সেই সিপাহীদের মধ্যে যোগ দিল, যারা মহলের চারপাশে পাহারা দিত। কিন্তু তার অভ্যাস ও পদ্ধতি একদম বদলায়নি। সে এক বুড়ো সিপাহীর সঙ্গে থাকত। সে জোরে জোরে সেই সিপাহীকে বলতো, এখান থেকে তো আমাদের গ্রাম ভালো, আমাদের বাড়িতে অনেক ধন আছে, ভালো খাবারের সঙ্গে সব রকম আরাম আছে। বুড়ো সিপাহীটা ছিল খুব লোভী। একদিন সে সাইমনকে বলল, যদি তোমার বাবা এত টাকাওয়ালা হয়, তাহলে তাকে চিঠি লেখো যে তোমাকে বড় চাকরি হয়ে গেছে, বাদশাহ তোমাকে অফিসার বানিয়ে দিয়েছে, বন্ধুদের দাওয়াত দেওয়ার জন্য তোমার টাকার দরকার। বুড়ো সিপাহীর কথা সাইমনের খুব পছন্দ হল। তার চিঠি যখন তার বাবার কাছে পৌঁছল, তখন সে চিঠি পড়ে খুব খুশি হল। সে ভাবল, শেষ পর্যন্ত তার ছেলে একটা বড় মানুষ হয়েই গেল। সে সাইমনকে ভালো মন্দ টাকা পাঠিয়ে দিল। টাকা পেয়ে সাইমন খুব খুশি হল, কিন্তু সে সেই টাকা কয়েকদিনের মধ্যেই উড়িয়ে দিল। তারপর তার আগের মতোই অবস্থা হয়ে গেল। কিন্তু এখন সে জেনে গেছে কিভাবে বাবার কাছ থেকে টাকা আনানো যায়। সে আরেকটা চিঠি বাবাকে লিখল যে এখন সে কোতোয়ালের উপ হয়ে গেছে, তাই আরও কিছু টাকা পাঠাও। তার বাবা এবারও টাকা পাঠিয়ে দিল। তারপর সে আরেকটা চিঠি লিখল যে এখন তাকে বাদশাহ কোতোয়াল বানিয়ে দিয়েছে। এবারও তার বাবা তাকে ভালোমন্দ রকম পাঠালো, কিন্তু সে তখনও একটা সাধারণ সিপাহী ছিল। এভাবে আরও কয়েক মাস কেটে গেল। একবার যখন আবার টাকার জন্য সে খুবই অসুবিধায় পড়ল, তখন সে তার বাবাকে লিখল যে এখন তাকে মন্ত্রী বানিয়ে দেওয়া হয়েছে। এই চিঠি পেয়ে সাইমনের মা বাবা খুবই খুশি হলেন। সাইমনের বাবা ভাবলেন, এখন যখন তার ছেলে এত বড় মানুষ হয়ে গেছে, তখন তাকে গিয়ে অবশ্যই দেখা উচিত। তিনি যাওয়ার জন্য তৈরি হলেন এবং তার স্ত্রীকে বললেন, চলো গাড়িতে চড়ে বসো। এবং দুজনেই গাড়িতে চড়ে রাজধানী পৌঁছলেন। একটা বড় রাস্তায় বাদশাহর সাওয়ারি যাচ্ছিল, যাকে দেখনের জন্য রাস্তার দুপাশে অনেক লোক জমা হয়েছিল। তোপের আওয়াজের সঙ্গে ব্যান্ড বাজনার পেছনে সিপাহীদের কাতার ছিল। তারপর দরবারি আমির এবং মন্ত্রীরা ঘোড়ায় চড়ে জুলুসকে আকারে যাচ্ছিলেন। সাইমনের মা বাবা এক পাশে দাঁড়িয়ে সেই জুলুস দেখতে লাগলেন। আমির ওর মন্ত্রীদের মধ্যে সাইমন ছিল না। সাইমনের বাবা এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, প্রধানমন্ত্রী সাইমন क्या इस जुलूस में नहीं है? সেই ব্যক্তি भी এক সিপাহী ছিল, যার আজ ডিউটি ছিল না। সে বলা, साइमन नामे कोई प्रधानमंत्री तो नहीं, हाँ अवश्य एक सिपाही है जो महल के बाहर पहरा देता है। এটা শুনে সাইমনের বাবার খুব রাগ হলো এবং সে সোজা কোতোয়ালের কাছে গিয়ে বলল, হুজুর, আপনার সিপাহীদের মধ্যে সাইমন নামে একটা ছেলে আছে, আমি তার বাবা, দয়া করে তাকে চাকরি থেকে বের করে আমার সঙ্গে পাঠিয়ে দিন। কোতোয়াল তখনই সাইমনকে ডেকে তার বাবার হাতে তুলে দিল। সাইমনের বাবা তাকে কোতোয়ালি থেকে বাইরে নিয়ে এলো এবং তার হাত পা বেঁধে গাড়ির পেছনে ফেলে দিল এবং দুজনে পতিপত্নীর সামনে বসে গেল। সাইমনের মা তার স্বামীকে বোঝালেন যে বাড়ি গিয়ে তার ওপর কঠোরতা না করেন, কিন্তু সাইমনের বাবা তার কথা শুনলেন না, কারণ তার খুব রাগ চড়ে গিয়েছিল। সাইমনের সঙ্গী বুড়ো সিপাহী যে দূরে দাঁড়িয়ে এসব দেখছিল, রাস্তা কেটে সড়কের ধারে এসে দাঁড়ালো এবং যেই ঘোড়ার গাড়ি কাছ দিয়ে গেল, সে দৌড়ে গিয়ে ছুরি দিয়ে সাইমনের হাত পায়ের দড়ি কেটে দিল এবং সাহায্য করে তাকে গাড়ি থেকে নামিয়ে নিল। এই সব কাজ এত দ্রুত হল যে সাইমনের বাবার খেয়ালই হল না। বুড়ো সিপাহী বলল, এখানে থাকা তোমার পক্ষে ঠিক নয়, তুমি জঙ্গলের মধ্যে দিয়ে অন্য কোনো দেশে চলে যাও। সাইমন জঙ্গলের রাস্তা ধরে চলতে লাগল। এই ঘটনা তাকে বদলে দিল। মনে হলো যেন এখন সে নিশ্চয়ই কিছু করে ছাড়বে। তার সাহস বেড়ে গেল এবং সে ভাবল, এতদিন যে স্বপ্ন সে দেখে এসেছে তা এখন নিশ্চয় পূর্ণ হবে। সে কোথাও থামল না, অনেক গ্রাম ও শহরে গেল। সেই সময়ে সে বাঁশি বাজানো শিখে নিল এবং তাতে এত দক্ষতা অর্জন করল যে যেই তার বাঁশি শুনত, সে মাস্তিতে ঝুমে উঠত। চলতে চলতে তার অনেক দিন কেটে গেল। একদিন তার চোখে পড়ল একটা পাহাড়ের উপর একটা সুন্দর মহল। পাহাড়ের নিচেও একটা মহল ছিল। পাহাড়ের নিচের মহলটা কাঁচের মতো চকচক করছিল,
কিন্তু পাহাড়ের উপরের মহলটা পরিত্যক্ত মনে হচ্ছিল। সে সেই মহল দুটো সম্পর্কে লোকের কাছে খবর নিল। পাহাড়ের উপরের মহলটা এক বাদশাহর ছিল। সেই বাদশাহ অনেক ধন জমা করেছিল। লোকে তার হাতে খুব কষ্ট পেয়েছিল। সে তার প্রজাদের ওপর অনেক জুলুম করেছিল। এই কারণেই যখন সে মারা গেল তখন ভূত হয়ে গেল এবং সেই মহলেই ডেরা জমিয়ে রেখেছে। তাই নতুন বাদশাহ সেই মহল ছেড়ে দিয়ে পাহাড়ের নিচে আরেকটা সুন্দর মহল বানিয়ে নিল এবং সেই মহলেই তার মেয়ে শাহজাদি সুফিয়ার সঙ্গে থাকতে লাগল। শাহজাদি সুফিয়া খুব সুন্দরী ছিল। এমন মনে হতো যেন সে কোনো আকাশের পরী। এই কারণেই তার সঙ্গে বিয়ে করার জন্য অনেক দেশের শাহজাদারা আগ্রহী ছিল। কিন্তু বাদশাহ একটা শর্ত রেখেছিল যে যে ব্যক্তি পাহাড়ের মহল থেকে সেই বাদশার ভূতকে তাড়িয়ে দেবে এবং সেখান থেকে তার খাজানা নিয়ে আসবে, তার সঙ্গেই শাহজাদি সুফিয়ার বিয়ে হবে। এর জন্য অনেক শাহজাদারা তৈরি হলো এবং পাহাড়ের ভূতকে তাড়ানোর জন্য সেখানে গেল, কিন্তু তাদের মধ্যে কেউই ফিরে এলো না। এভাবে কয়েকজনের মারা যাওয়ার পর আর কেউ শাহজাদির সঙ্গে বিয়ে করার ইচ্ছা করল না। শাহজাদি সুফিয়া নিজের অবস্থায় চোখের জল ফেলত, কিন্তু সে অসহায় ছিল। বাদশাহ তার মেয়ের এই অবস্থা দেখে খুব দুঃখ পেত, কিন্তু সেও অসহায় ছিল। এই শর্ত সে দরবারীদের কথায় রেখেছিল। সে চায়নি যে দরবারীরা তাকে স্বার্থপর বলে। লোকের কাছে এই গল্প শুনে সাইমন ভাবল, আমি নিজেই সেই ভূতকে মহল থেকে তাড়িয়ে শাহজাদির সঙ্গে বিয়ে করে নেব। এতদিন যে স্বপ্ন সে দেখে এসেছে তার পূর্ণ হওয়ার এখন সুযোগ এসেছে। ভূতের হাতে সে মারাও যেতে পারে, কিন্তু সে এর জন্য তৈরি ছিল। এখন সে সব অবস্থায় নিজের স্বপ্ন পূর্ণ করতে চায়। সে সেই রাত বসতিতে কাটালো এবং পরদিন ভোরবেলা নিচের মহলের কাছে একটা গাছের নিচে গিয়ে বসল এবং বাঁশি বের করে বাজাতে লাগল। শাহজাদি সুফিয়া বাগানে ঘুরছিল যে সে বাঁশির আওয়াজ শুনল, যা তার খুব পছন্দ হল। সে তার বাবাকে বলল, বাবা, এই যে লোকটা বাঁশি বাজাচ্ছে তাকে ডেকে চাকর রাখুন। যখন আমি দুঃখী হব তখন তার কাছ থেকে বাঁশি শুনে নেব, মন ভালো হয়ে যাবে। বাদশা তার দুঃখী মেয়ের ইচ্ছা উড়িয়ে দিল না এবং বলল, বেটি, চাকরদের পাঠিয়ে ওই লোককে ডেকে নাও এবং চাকর রেখে নাও। শাহজাদি সুফিয়া চাকর পাঠাল না। নিজেই বাগান থেকে বেরিয়ে এসে গাছের নিচে বসা সাইমনকে বলল, তুমি কি মহলে আসতে পারবে? সাইমন যখন তাকে দেখল তখন দেখতেই থেকে গেল। শাহজাদি সম্পর্কে যা শুনেছিল সে সত্যিই তেমনই সুন্দরী, মনে হচ্ছিল যেন কোনো পরী। সে উঠল এবং চুপচাপ শাহজাদির পেছনে মহলে চলে এলো। বাদশা তাকে বলল যে আজ থেকে সে দরবারি গায়কদের মধ্যে গণ্য হবে। তার মেয়ে যখনই দুঃখী হবে বাঁশি বাজিয়ে তার মন ভোলাতে হবে। যতক্ষণ না এমন কোনো লোক আসে যে পাহাড়ের মহল থেকে ভূত তাড়িয়ে শাহজাদির সঙ্গে বিয়ে করবে, ততক্ষণ শাহজাদি সব কিছুর খেয়াল রাখতে হবে। সাইমন বলল, হুজুর আলা, আমার নিজেরও এই ইচ্ছা যে আমি পাহাড়ের মহল থেকে সেই ভূতকে তাড়িয়ে দেব। বাদশাহ সাইমনকে থামাতে চাইল, কারণ তার আগে অনেকে প্রাণ হারিয়েছে। সে চায়নি যে সাইমনও প্রাণ হারাক। কিন্তু সাইমন বলল, আমি পাক্কা ইরাদা করে ফেলেছি যে সেই মহলের ভূতকে অবশ্যই তাড়াব, চাই আমাকে নিজের প্রাণ দিয়েই কেন না দিতে হয়। বাদশাহ যখন দেখল যে সে কিছুতেই মানছে না, তখন বাধ্য হয়ে অনুমতি দিয়ে দিল। সাইমন পাহাড়ের দিকে রওনা হল এবং সেখানে পৌঁছে উপরে উঠতে লাগল। যখন সে পরিত্যক্ত মহলের কাছে পৌঁছল তখন ভয়ের কারণে শীতের একটা তীব্র ঝাপটা তার সারা শরীরে দৌড়ে গেল। কিন্তু সে সাহস করে এগিয়ে গেল এবং মহলের একটা বড় ঘরে ঢুকে পড়ল। এখানে চারদিকে বড় বড় ছবি, সোনার উপর ফ্রেমে দেয়ালে ঝুলছিল, রেশমি পর্দা ঝুলছিল, সুন্দর ফার্নিচার এবং দামি কার্পেট পাতা ছিল। সে সেই সব জিনিস বড় মনোযোগ দিয়ে দেখতে লাগল। প্রতিটা জিনিসের উপর ধুলোর স্তর জমে গিয়েছিল। সে সেখানেই একটা কুর্সিতে বসে পড়ল। হঠাৎ তার চোখ পড়ল একটা বইয়ের উপর। সে বই তুলে নিয়ে পড়তে লাগল। একটা মুহূর্ত কাটছিল এবং তারপর অর্ধরাতের সময় কারোর আওয়াজ শোনা গেল, যেন কেউ ওদিক থেকে আসছে। যত আওয়াজ কাছে আসছিল তত তার হৃদয়ের ধুকপুকানি বাড়ছিল, কিন্তু সে নড়ল না, ঠিক তেমনই কুর্সিতে বসে রইল। কিছুক্ষণ পর একটা দরজা খুলে গেল এবং তা থেকে একটা ছায়া আসতে দেখা গেল, যার হাতে চাবির গোছা ছিল এবং তার চোখ দুটো আগুনের মতো লাল ছিল। সাইমন তার দৃষ্টি বইয়ের উপরই রেখে দিল। বুড়ো বাদশাহর মন্দ আত্মা তার কাছে এসে থেমে গেল এবং জিজ্ঞেস করল, এই মহলে আসার অনুমতি তোমাকে কে দিয়েছে? কেউ না, আমি ভেবেছিলাম এই জায়গায় কেউ থাকে না, তাই রাত কাটানোর জন্য এখানে চলে এসেছি। সে নির্ভয়ে উত্তর দিল, তোমার এত সাহস! তোমাকে কি জানা নেই যে এখানে আমার হাতে কত লোক মরে গেছে?
বাদশাহর ভূত জিজ্ঞেস করল, আমি এমন ভয় পাওয়ার লোক নই, আমি লোহারের ছেলে। যদি তুমি জেনে থাকো তাহলে জেনে থাকবে যে লোহার ভূতকে ভয় পায় না, বরং ভূতেরা লোহারের নাম শুনলেই ভেগে যায়। আমি আমার জীবনে ভয়ঙ্কর রূপের ভূত দেখেছি, তুমি তো কিছুই না, তাই আমার তোমাকে ভয় লাগেনি। ভূত বলল, যদি তুমি এতই সাহসী ও নির্ভীক হও তাহলে আমার সঙ্গে অন্য ঘরগুলোয় চলো। কেন না, আমি তৈরি। সাইমন বলল, তুমি খুব বাড়িয়ে কথা বলছ, এই নাও চাবির গোছা এবং সামনের ঘরের তালা খোলো। সাইমন ভাবল, ভূতের এই কথায় কোনো চাল নেই তো। সে চারদিকে ভালো করে দেখল, তার চোখে পড়ল একটা কুড়াল। সে বুঝে গেল যে যেই আমি দরজার তালা খুলতে যাব, এ পেছন থেকে কুড়াল দিয়ে আমাকে খুন করে দেবে। সে বলল, আমি তালা কেন খুলব? এই মহল তোমার, তাই তুমিই এই ঘরের তালা খোলো। ভূত চুপ করে রইল। সে নিজেই দরজা খুলল। সাইমন তার পেছনে ছিল। সে দেখল ভূত যেই ঘরে পা রাখল তার কালো চুল গায়েব হয়ে গেল এবং তার জায়গায় সাদা চুল দেখা যেতে লাগল। সেই ঘর পেরিয়ে যখন তারা পরের ঘরের দরজায় পৌঁছল, তখন ভূত চাবির গোছা সাইমনের দিকে বাড়িয়ে বলল, আচ্ছা, এই দরজাটা তো খুলে দাও। সাইমন দেখল এখানেও একটা কুড়াল পড়ে আছে। সে বলল, দরজা খোলার জন্য আমি তোমার চাকর তো নই, তোমার মহল, তুমি নিজেই এর দরজা খোলো। ভূত বাধ্য হয়ে এগিয়ে গিয়ে দরজা খুলল। এভাবে যত ঘর পেরিয়ে যেতে লাগল তত ভূত সাদা হয়ে যাচ্ছিল। এটা দেখে সাইমন খুব খুশি হল। প্রতিটা দরজায় পৌঁছে ভূত চাবির গুচ্ছা সাইমনের দিকে বাড়াত, কিন্তু সাইমন অস্বীকার করে দিত। সে মনে মনে ঠিক করে ফেলেছিল যে যদি সে তা করে তাহলে নিশ্চিত তার মৃত্যু হবে, কারণ প্রতিটা দরজার কাছে মানুষের কঙ্কাল পড়ে থাকতে দেখেছে, যারা দরজা খুলতে গিয়ে ভূতের কুড়ালের শিকার হয়েছিল। সেই ঘরগুলো থেকে পচা গন্ধ বেরুচ্ছিল, যার কারণে সাইমনের মাথা ঘুরতে লাগল। যখন তারা 12তম ঘর খুলে তার মধ্যে ঢুকল, তখন ভূত মাথা থেকে পা পর্যন্ত পুরো সাদা হয়ে গিয়েছিল এবং তার লাল চোখ দুটো সাদা পড়ে গিয়েছিল। ভূত খুলে বলল, দেখো, তুমি প্রথম মানুষ যে নিরাপদে এই ঘরে পৌঁছেছ। নইলে তুমি দেখেছ যে প্রতিটা দরজায় অনেক মানুষের কঙ্কাল পড়ে আছে। এই ঘরে পৌঁছে আমি আর ভূত রইলাম না, কারণ আমার শাস্তি এখানে পৌঁছে শেষ হয়ে যায়। আমার আত্মা এখন মুক্ত এবং আমি আকাশে যাচ্ছি। তুমি যার খোঁজে এখানে এসেছ সেটা সামনের 13 নম্বর ঘরে আছে। এই বলে ভূত ফিরে যাওয়ার জন্য ঘুরল, তখন সাইমন ঝট করে সেই ঘরে পড়ে থাকা কুড়াল তুলে নিয়ে তার উপর আক্রমণ করল। ভূত চমকে পড়ল, এগুলো দেখতে দেখতে একটা পাখিতে পরিণত হয়ে জানালা দিয়ে উড়ে চলে গেল। সাইমন পাখিটার উপরও আক্রমণ করেছিল, কিন্তু সে উড়ে চলে গিয়েছিল। সাইমন জানত যে সেই ভূত আর কখনো এই দুনিয়ায় আসবে না, সে আকাশে চলে গেছে। সে নিঃশ্বাস ফেলল এবং একটা খাটে শুয়ে পড়ল। সকালে যখন তার চোখ খুলল, তখন দেখল যে ভূতের হাতে যে চাবির গোছা ছিল সেটা ঘরের মাঝে পড়ে আছে। সে সেই চাবির গোছা তুলে নিল এবং এগিয়ে গিয়ে 13 নম্বর দরজা খুলে দিল। এটা দেখে তার চোখ আশ্চর্যে চোখ ধাঁধিয়ে গেল, কারণ সেই ঘরটা হিরে, জহরত এবং সোনার ইটে ভর্তি ছিল। এখন তার খুশির আর সীমা রইল না, কারণ সে জানত এই সব ধন তারই। এদিকে শাহজাদি সুফিয়া সেই রাতটা খুব অস্থিরতায় কাটাল। সকাল হতেই সে তার বাবার কাছে গিয়ে তার অস্থিরতার কারণ বলল। বাদশাহ শাহজাদি সুফিয়া এবং চাকরদের নিয়ে পাহাড়ে পৌঁছল এবং মহলের দরজায় দাঁড়িয়ে সাইমনের অপেক্ষা করতে লাগল, যেন সে জানত যে সাইমন মরে গেছে, কিন্তু মেয়ের সান্ত্বনার জন্য সে এখানে এসেছে। এখনও তাদের এখানে দাঁড়িয়ে কিছুক্ষণই হয়েছে যে তারা দেখল সাইমন হাসতে হাসতে মহল থেকে বেরিয়ে আসছে। তার হাতে মহলের চাবির গোছাও ছিল। সাইমনকে দেখে বাদশাহ ও শাহজাদি খুব খুশি হল। বাদশার এটা নিয়ে বেশি খুশি হল না যে সাইমন ভূত তাড়িয়ে খাজানা পেয়েছে, বরং সে এজন্য খুশি হল যে এখন তার মেয়ের বিয়ে হয়ে যাবে। সাইমন তাদের দেখে বলল, হুজুর, এই নিন চাবি, এখন ভয়ের কিছু নেই, আমি ভূতকে মেরে তাড়িয়েছি, আপনি মহলে গিয়ে দেখে নিন। বাদশাহ মহল দেখার জন্য এগিয়ে গেল। শাহজাদিও তার সঙ্গে ছিল। তারা খুব ঘুরে ফিরে মহলের সব ঘর দেখল। বাদশাহ যখন 13 নম্বর ঘরের তালা খুলে ভিতর উঁকি দিল, তখন সে খাজানা দেখে অবাক হয়ে গেল। তার নিজের খাজানার তুলনায় এই খাজানার চেয়েও কম ছিল না, এবং হবেই বাকি করে। জালিম বাদশাহ জোর করে লোকের কাছ থেকে ছিনিয়ে এত খাজানা জমিয়েছিল। এখন এরা খুশি খুশি ফিরল এবং বাদশাহ মহলে পৌঁছেই সাইমন এবং শাহজাদি সুফিয়ার বাগদান করে দিল। সে তো চাইছিল বিয়েও করে দিক, কিন্তু সাইমন বলল, হুজুর, আমার মা বাবার থেকে বিচ্ছিন্ন হয়ে অনেক দিন হয়ে গেছে, আমি জানি না আমার মা বাবার কী অবস্থা,
তাই একবার তাদের সঙ্গে দেখা করে আসতে চাই। যদি তারা বেঁচে থাকেন তাহলে তাদের সঙ্গে নিয়ে আসব, যাতে তারাও এই খুশিতে সামিল হতে পারে। সাইমনের যাওয়ার জন্য বড় ধুমধাম প্রস্তুতি হল। অনেক চাকর চাকরানির সঙ্গে যেন কোনো বাদশাহর মতো সাইমন তার গ্রামের দিকে রওনা হল। কয়েকদিন যাত্রা ভালো কাটল। একদিন এরা একটা ঘন জঙ্গল পেরুচ্ছিল। সন্ধ্যার সময় ছিল এবং অন্ধকার দ্রুত ছড়িয়ে পড়ছিল যে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। এখন যাত্রা খুব কঠিন হয়ে গেল। বড় কষ্টে রাস্তা পার হচ্ছিল। এক জায়গায় তাদের একটা দিয়া টিমটিম করতে দেখা গেল। সবাই সেই দিকে চলতে লাগল। এটা একটা সরাই ছিল, যদিও এটা ঘন জঙ্গল ছিল। এখানে সরাইয়ের কি কাজ? কিন্তু সাইমন খুব ক্লান্ত হয়ে পড়েছিল, তাই এই জায়গা তার পছন্দ হয়ে গেল। সে তার চাকরদের সঙ্গে সেই জায়গায় রাত কাটাতে চাইল। সরাইয়ে যা কিছু খাওয়া দাওয়ার জিনিস পাওয়া গেল তা খেয়ে সবাই নিজেদের ঘরে ঘুমোতে চলে গেল। সাইমনও একটা ঘরে শুয়ে পড়ল। এই সরাই আসলে জঙ্গলের ডাকাতদের আড্ডা ছিল। সরাইয়ের মালিক ছিল ডাকাতদের সর্দার। সে তার সঙ্গী ডাকাতদের বলল, এরা সবাই বড় মজায় ঘুমোচ্ছে, এটা খুব ভালো সুযোগ। 101 জন ডাকাত অর্ধরাতের কাছাকাছি তলোয়ার ও বর্ষা নিয়ে সাইমনের সঙ্গীদের ওপর ঘুমন্ত অবস্থায় আক্রমণ করল। সবাই গভীর ঘুমে ছিল, তাই সবাই খতম হয়ে গেল এবং ডাকাতরা সব ধন লুট করে নিল। বাইরের হইচই শুনে সাইমনের চোখ খুলে গেল। সে ভাবল নিশ্চয়ই কোনো গণ্ডগোল। সে এখনও ভাবছে কি করা যায়, তখন 4 জন ডাকাত তার ঘরে ঢুকে পড়ল। একজন ডাকাত তার উপর ঝাঁপিয়ে পড়ল, যার থেকে সে সামান্য আহত হল, কিন্তু প্রাণ বাঁচানোর জন্য ইচ্ছে করে এমন পড়ে গেল যেন মরে গেছে। ডাকাতরা তার হীরের আংটি ও সোনার বোতাম খুলে নিল এবং দামি জিনিস নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। সেও তাদের পেছনে জানালা দিয়ে লাফ দিয়ে জঙ্গলে ঢুকে এক জায়গায় লুকিয়ে পড়ল এবং সূর্য ওঠার আগেই সেখান থেকে পালিয়ে গেল। জখম খুব গভীর ছিল না, তাই সে কোনো পরোয়া করল না। এগিয়ে গিয়ে তার একটা রাস্তা চোখে পড়ল, যা তার গ্রামের দিকে যায়। এখান থেকে তার গ্রাম 5 মাইল দূরে ছিল। সে সেই রাস্তায় চলতে লাগল। তার পায়ে জুতোও ছিল না, শুধু ধুতি কুর্তায় চলছিল, যে রাস্তায় তার গ্রামের লোকেরা কাঠ কেটে ফিরছিল। তারা সাইমনকে দেখে ফেলল। তাদের মধ্যে একজন জিজ্ঞেস করল, তুমি কি সাইমনই? আমরা তো শুনেছি তুমি মন্ত্রী হয়ে গেছ। মন্ত্রীরা কি জুতা ছাড়া হাঁটে? সাইমন বলল, আমাকে দেখে হাসো না, এটা মজাকের সময় নয়। তুমি আমাকে যতটা বেকার ভেবেছ ততটা আমি নই। দুর্ভাগ্যবশত ডাকাতরা আমাকে মেরেছে, পিটিয়েছে এবং আমার কাপড় পর্যন্ত নিয়ে চলে গেছে। যে চাকর চাকরানি আমার সঙ্গে ছিল তাদের সবাইকে মেরে ফেলেছে। আমি বড় কষ্টে প্রাণ বাঁচিয়ে এসেছি। কাঠুরেরা তাকে গরুর গাড়িতে বসিয়ে গ্রামে নিয়ে গেল। যখন সাইমন বাড়ি পৌঁছল তখন তার বাবা বাড়িতে ছিল না। মা তাকে দেখে খুশিতে চোখে জল এসে গেল এবং বলল, বেটা, এতদিন তুমি কোথায় ছিলে? কে জানে তুমি কত কষ্ট পেয়েছ। আমার জন্য এটুকুই যথেষ্ট যে তুমি জ্যান্ত ফিরে এসেছ। কিন্তু যেই তার স্বামীর কথা মনে পড়ল, সে ভয় পেয়ে গেল এবং সাইমনকে নিচের তহখানায় লুকিয়ে রাখল। সাইমনের বাবা যখন বাড়ি এলো তখন সে তার স্ত্রীর মুখ দেখে বুঝে ফেলল যে নিশ্চয়ই কিছু একটা আছে। সে স্ত্রীকে জিজ্ঞেস করল, কি ব্যাপার, তুমি কেঁদেছ মনে হচ্ছে? সাইমনের মা এড়িয়ে যেতে চাইল, কিন্তু সাইমনের বাবা জোর করতে লাগল এবং বলল, নিশ্চয়ই কিছু একটা আছে। সাইমন কি বাড়ি এসে গেছে এবং তুমি তাকে কোথাও লুকিয়ে রেখেছ? সাইমনের মা তার কাছ থেকে কথা নিল যে সে তাকে কিছু বলবে না। যখন সাইমনের বাবা কথা দিল তখন সে তাকে নিয়ে তহখানায় গিয়ে সাইমনের সঙ্গে মিলাল। সাইমনের বাবা তাকে কিছু বলল না, আবার ক্ষমাও করল না। সে তাকে কিছু ছাগল দিয়ে দিল যাতে সে সেগুলোকে জঙ্গলে চড়ায়। সে বাধ্য ছিল, তার বাবাকে কি বলবে? যদি বলে দিত যে সে এক বাদশাহর জামাই হতে চলেছে, তাহলে তার কথা কে বিশ্বাস করত? তাই সে চুপ করে রইল। এখন সে প্রতিদিন ভেড়া ছাগল নিয়ে জঙ্গলে যেত এবং সারা দিন সেখানে বাঁশি বাজাত আর ভেড়া ছাগল ঘাস খেত। ভেড়া ছাগল তার বাঁশির সুরে নাচত, লাফাত। এভাবে সময় কাটতে লাগল। ওদিকে শাহজাদি সুফিয়া তার জন্য অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে গেল। একদিন সে শিকারে যাওয়ার ছুতো করে অনেক চাকর চাকরানি ও সিপাহী নিয়ে সাইমনের গ্রামের দিকে রওনা হল। সেও সেই রাস্তা দিয়ে গেল যে রাস্তা দিয়ে সাইমন গিয়েছিল। সেও সেই জঙ্গল পেরুল এবং সেই সরায়ে রাত কাটানোর ইচ্ছা করল। সরাইয়ের মালিক তাদের ঘরে পৌঁছে দিল এবং নিজে তার সঙ্গী ডাকাতদের কাছে খবর দিতে চলে গেল যে এবার অনেক বেশি ধন হাতে আসবে। সে তার সঙ্গীদের বলল, তোমরা ঠিক অর্ধরাতে চলে আসবে, ভালো সুযোগ। যদি সময় মতো এসে পড়ো তাহলে আমাদের হাতে অনেক গয়না, মুক্তো এবং রেশমি কাপড়ের গাঁই আসবে।
সরাইয়ের মালিক তার সঙ্গীদের কাছে গিয়েছিল যে তার স্ত্রী যে খুব দয়ালু ছিল। শাহজাদির কাছে এসে বলল, আপনি এই অভিশপ্ত জায়গায় কেন থেমেছেন? আমার স্বামী তো ডাকাতদের সর্দার। কিছুদিন আগেও এখান দিয়ে এক শাহজাদা গিয়েছিল, তার সঙ্গেও অনেক চাকর চাকরানি ছিল। তাদেরও আমার স্বামী এবং তার সঙ্গী ডাকাতরা খুব লুট করেছে এবং সবাইকে খুন করেছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সকালে সেই শাহজাদার লাশ ঘরে পাওয়া গেল না। তারা খুব খুঁজল, কিন্তু তার কোনো পাত্তা পেল না। ওই মহিলার কথা শুনে শাহজাদি ভাবল সে নিশ্চয়ই সাইমনই হবে। তার সন্তোষ হল যে সে বেঁচে আছে এবং সুযোগ পেয়ে পালিয়ে গেছে। শাহজাদি ওই মহিলাকে বলল, এখন আমরা এসেই পড়েছি, ফিরে যাওয়ার প্রশ্নই ওঠে না, যা হবে দেখা যাবে। ওই মহিলা চলে গেলে শাহজাদি তার সিপাহীদের ডেকে বলল, কিছু সিপাহী আমার খাটের নিচে অস্ত্র নিয়ে লুকিয়ে পড়ো, বাকিরা নিজেদের ঘরে গিয়ে শুয়ে পড়ো এবং অস্ত্র বিছানার নিচে লুকিয়ে রাখো। কিন্তু মনে রাখবে, তোমাদের কেউ ঘুমোবে না। অর্ধরাতে ডাকাতরা আমাদের লুটতে আসবে। যদি আমরা ঘুমিয়ে পড়ি তাহলে তারা আমাদের ঘুমন্ত অবস্থায় খুন করে দেবে। এটা শুনে 4 জন সিপাহী অস্ত্র নিয়ে খাটের নিচে লুকিয়ে পড়ল। বাকিরা নিজেদের ঘরে গিয়ে যেমন শাহজাদি আদেশ দিয়েছিল ঠিক তেমনই বিছানায় শুয়ে পড়ল। শাহজাদিও তার তলোয়ার বের করে বালিশের নিচে লুকিয়ে রাখল। অর্ধরাতের সময় যেই ডাকাতরা সরাইয়ে ঢুকল, শাহজাদির সিপাহীরা উঠে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। সিপাহীরা সব ডাকাতকে সর্দারসহ খতম করে দিল। পরদিন শাহজাদি সরাইয়ের মালিক ডাকাত সর্দারের স্ত্রীকে তার সঙ্গে নিল এবং এগিয়ে চলল। তার সিপাহীদের সঙ্গে সাইমনের গ্রামে পৌঁছল। খোঁজ নিয়ে সাইমনের বাড়ি গেল। সাইমনের বাবা যখন এক শাহজাদিকে তার বাড়ির সামনে দাঁড়িয়ে দেখল, তখন অবাক হয়ে গেল। সে বড় সম্মান করে জিজ্ঞেস করল, শাহজাদি সাহিবা, আমার মতো গরিবের কাছে কি কাজ? শাহজাদি জিজ্ঞেস করল, সাইমন কি এখানেই থাকে? সাইমনের নাম শুনে তার বাবা ভয় পেল যে কে জানে সাইমন কি অপরাধ করে ফেলেছে যে শাহজাদি তাকে খুঁজতে সিপাহী নিয়ে এসেছে। সে বলল, হুজুর, সাইমন এখানেই থাকে, আমি তার বাবা। শাহজাদি বলল, আমি তার হুবু স্ত্রী। সাইমনের বাবা এটা শুনে অবাক হয়ে গেল। তার খুব অনুতাপ হল যে সে বৃথাই সাইমনকে ভেড়া ছাগল চড়াতে পাঠিয়েছে। সে বলল যে সে ভেড়া ছাগল চড়াতে জঙ্গলে গেছে। শাহজাদি বলল, তাহলে আমিও গিয়ে তার সঙ্গে সেখানেই দেখা করে নি। সে তার সঙ্গীদের সঙ্গে যখন জঙ্গলে পৌঁছল, তখন দেখল যে ছাগলগুলো সাইমনের সুরে নাচছে। সে এই দৃশ্য দেখে খুব খুশি হল। সাইমনও তাকে দেখে ফেলেছিল। সে শাহজাদিকে দেখে খুব খুশি হল। শাহজাদি তাকে সঙ্গে নিয়ে গ্রামে ফিরল এবং তার মা বাবাকেও সঙ্গে নিল এবং নিজের দেশে ফিরল। এখানে সাইমন এবং শাহজাদি সুফিয়ার বড় ধুমধামে বিয়ে হল এবং সবাই খুশি খুশি জীবন কাটাতে লাগল।